এর আগের দিনের ক্লাসটায় আমরা আহ, আসলে এগুলো এই সফটওয়্যারটা জুমের এই সফটওয়্যারটা তো ফ্রি সফটওয়্যারে 40 মিনিটের বেশি ক্লাস দেয় না। 40 মিনিটের বেশি নিতে হলে ওদের কাছে কিনতে হয়। এর আগের ক্লাসটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, যতদূর পর্যন্ত হয়েছিল তারপর থেকে শুরু করি। হ্যাঁ স্যার আমাদের অন্যান্য ক্লাসগুলো স্যার ওই 40 মিনিটের পরে আবার ওনারা ঢোকেন, আবার 40 মিনিট করে করায়। আচ্ছা 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 ওই জন্য আমরা 20 মিনিট করে শেষ করে দেই, 1 ঘন্টা পুরো হয়। আচ্ছা আচ্ছা মানে জুমের প্রতিটা সেশন স্যার 40 মিনিট করে নেয় আর কি। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি এটা কেটে দেওয়ার পর আবার যদি আমাদেরকে ইয়া করেন, তাহলে আমরা আবার আরো 20 মিনিটের মতো ক্লাস করতে পারি স্যার। ঠিক আছে, তাহলে এরপরে তাই করব। ওকে স্যার। আচ্ছা, এর আগে প্রথম ক্লাসটা এগুলো তো আসলে আমরা করে ফেলছিলাম। আর আসলে আমার কাছে রেকর্ড করা আছে, আমি এটা আপলোড করে দেবো, দুইটাই আজকে একসঙ্গে আপলোড করে দেবো। হ্যাঁ, তাহলে পরে ওকে স্যার। আপনারা দেখতে পারবেন। শ্রেণীবদ্ধকরণ হয়ে গেছিল, প্রকারভেদ গুলো আমরা সেদিন আলোচনা করেছি, প্রয়োজনীয়তা আলোচনা করেছিলাম। ঘটন সংখ্যা বিন্যাস আমরা সেদিন আলোচনা করেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। সারণীকরণের ঘটন সংখ্যা কিভাবে তৈরি করতে হয়, সারণীকরণ সেটা আলোচনা করেছি। ঘটন সংখ্যা নিবেশন আলোচনা করেছি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা সেদিন আলোচনা করেছি। আজকে এর পর থেকে শুরু করি, এগুলো আছে যেহেতু রেকর্ড করা। ক্রমযোজিত পর্যন্ত শেষ করে দিয়েছিলাম, এখান থেকে শুরু হবে তথ্য উপস্থাপন। প্রাপ্ত তথ্যসমূহকে সহজবদ্ধ করে জানার জন্য নকশা ও লেখের মাধ্যমে উপস্থাপন করা যায়। তথ্যসমূহের তুলনামূলক আলোচনা ও অর্থবহ করে জানার জন্য লেখ বা নকশার মাধ্যমে উপস্থাপনের কৌশলকেই বলা হচ্ছে তথ্য উপস্থাপন। এই পাঠটার শেষে আপনি বলতে পারবেন লেখক কি এবং উপস্থাপন কৌশল কি, নকশার সংজ্ঞা এবং তার উপস্থাপন কৌশল। স্যার একটু বিভিন্ন ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের যে বইটা দেয়া আছে স্যার, সিলেবাসে কিন্তু এগুলো নেই। আচ্ছা, এটা হলো নেই। আমি একটু এই যে এই প্রাথমিক এই জিনিসগুলো না দিলে আপনারা পরবর্তী অংশে যেতে পারবেন না। এগুলো বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে আমি পরের অংশে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা জি স্যার, ঠিক। হ্যাঁ, থ্যাংক ইউ। বেসিক এই অর্থাৎ আপনি কিভাবে তথ্যগুলোকে সাজাবেন, কিভাবে শ্রেণীবিন্যাস করবেন, এই জিনিসগুলো যদি, অনেকেই তো কমার্স থেকে আসেনি। হ্যাঁ, এই জন্য জাস্ট এই জিনিসগুলো দিয়ে আমি আসছি আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা। লেখচিত্র কি জিনিস? লেখচিত্র ছক কাগজে তথ্যসমূহ স্থাপন করে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে ঘটন শাখা বিন্যাস বা কালীন সারির মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ উপস্থাপন বেশি উপযোগী। ছক কাগজ হলো যে কাগজে অনেকগুলো আনুভূমিক ও উলম্ব রেখা দ্বারা সমান আয়তনের ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র তৈরি থাকে। লেখচিত্র অঙ্কনের পূর্বে ছক কাগজে আনুভূমিক রেখা এক্স ও এক্স এবং উলম্ব রেখা ওয়াই ও ওয়াই ধরা হয়। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গকে একক ধরনের এক্স ও ওয়াই অক্ষ বরাবর স্বাধীন ও অধীন চলকের মান উপস্থাপন করে লেখচিত্র আঁকা হয়। লেখচিত্র আমরা অনেকেই জানি, সবাই প্রায় জানি যে লেখচিত্র আসলে কি ধরনের। গ্রাফ পেপার, ইংলিশে যাকে বলে গ্রাফ পেপার। লেখচিত্রের প্রকারভেদ।
তথ্যসমূহের আকার বা ধরন অনুসারে বিভিন্ন ধরনের লেখচিত্র ব্যবহার করা হয়। গণসংখ্যা নিবসন থেকে প্রাপ্ত তথ্য নিম্নলিখিত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। আয়তরেখ বা হিস্টোগ্রাম, ঘটন সংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন ও ঘটন সংখ্যা রেখা ফ্রিকোয়েন্সি কার্ভ। 2 নম্বর হলো অজীব বা যোজিত ঘটন সংখ্যা, অজীব অর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। আমরা জানি কিউমুলেটিভ, এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কিউমুলেটিভ বলতে বোঝায় যে ক্রমে ক্রমে যোগ করা বা যোজিত হওয়া। হ্যাঁ, প্রথমটার যেটা থাকবে সেই তথ্যই থাকবে, দ্বিতীয়টা হবে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করে, তৃতীয়টা হবে প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ তৃতীয়টা। এগুলোকে বলা হচ্ছে ক্রমযোজিত। এই ক্রমযোজিত সংখ্যা ব্যবহার পরিসংখ্যান প্রচুর, যার ফলে এটা ক্লাসে বুঝিয়ে দিয়েছি। দণ্ডচিত্র ও নকশা। দণ্ডচিত্রে প্রস্থকে সুবিধাজনক বিবেচনায় আঁকতে হয়। দণ্ডচিত্রে এক্স অক্ষ বরাবর সময় বা স্থান বিবেচনা করা হয় এবং ওয়াই অক্ষ বরাবর ওই স্থান বা সময়ের উৎপাদনকে বেস ধরে দণ্ড আকারে উপস্থাপন করাকেই বলা হচ্ছে দণ্ডচিত্র। দণ্ডচিত্রটা অনেকটা দেখতে দণ্ডের মতোই। হ্যাঁ, এটা দ্বিমাত্রিক দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। পরিসংখ্যানের তথ্য উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের নকশার কথা বলা হয়েছে। নিচে আলোচনা করলাম। কি কি বলছে দেখি। সরল বা বার নকশা, সরল বার নকশা, বিভক্ত বার নকশা, বহু বিভক্ত বার নকশা, শতকরা বার নকশা। এটা হলো একমাত্রিক নকশার প্রকারভেদ। একমাত্রিক বলতে যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, আসলে এটাকে একমাত্রিক বলে। দ্বিমাত্রিক নকশা, 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্তাকার। পিক্টোগ্রাম আছে এবং কার্টোগ্রাম আছে। সেদিনের লেকচারে এই পর্যন্তই ছিল। আজকের নতুন আর একটা লেকচার শুরু করছি। আজকের পাঠ পরিচিতি হলো ব্যবসায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এটা একটু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা আলোচনা করে আমরা আপনাদের একদম সিলেবাসে যেভাবে আছে ঠিক সেভাবে আলোচনা শুরু করব। এটা একটু না জানলে আসলে পরের ইয়েগুলো জানা যাবে না, সেই কারণেই আমি একটু প্রাথমিক জিনিসগুলো আগে আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, ইউনিট 3-এ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আছে। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে 3টা জিনিস বের করতে হয়: গড়, মধ্যমা এবং প্রচুরক। এই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-এ আছে। কেন্দ্রীয় প্রবণতা আসলে কি জিনিস এটা জানতে হবে। যে তথ্য সারির তথ্যগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মানগুলো ক্রমেই কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে। তথ্য সারির মানগুলোর কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। এই মানগুলির পরিমাপকেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা আছে এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপও আছে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা বুঝি যে যখন তথ্য সারিগুলোকে বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় যে তথ্যের মানগুলো ক্রমেই কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ তথ্যের মানগুলো কেন্দ্রের দিকে মধ্যস্থানে বেশি মান দেখাচ্ছে, অর্থাৎ এর মানের পরিমাণটা বেশি বা এর মানটা বেশি দেখায়। এবং দেখা যায় যে শুরুতে যে মানটা ছিল মাঝামাঝি এসে মানটা একটু বেশি হবে এবং আবার শেষের দিকে মানটা কমে যাবে। এই যে কেন্দ্রের দিকে মান বেশি হওয়া, এই কেন্দ্রের দিকে মান বেশি হওয়াকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবং এই মানগুলোকে, কেন্দ্রীয় প্রবণতার এই মানগুলোকে যখন আমরা পরিমাপ করতে যাব, এই পরিমাপগুলোকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক আসলে 3টা জিনিস: একটা গড়, একটা মধ্যমা, আর একটা হলো প্রচুরক। গড়, মধ্যমা, প্রচুরক আমরা আলোচনা করছি। আসলে প্রথমটা হবে গড়।
গড় এবং এর পরিমাপ। একজন আসছে, এডমিট করে নিই। গড় বলতে আমরা এমন একটি প্রতিনিধিত্বকারী সংখ্যাকে বুঝি যা সংগৃহীত তথ্যের মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। প্রাপ্ত তথ্যসমূহের যোগফলকে তথ্য সংখ্যার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। কথা শোনা যাচ্ছে। বলতে আমরা একটি প্রতিনিধিত্বকারী সংখ্যাকে বুঝি যেটা সংগৃহীত তথ্যের মধ্যবিন্দুতে অবস্থান করে বা কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। প্রাপ্ত এগুলোকে যদি আমরা যোগ করি এবং যোগফলকে তথ্য সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় বলতে পারি। সাধারণ অর্থে গড় মানেই হলো যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করলে আসলে গড় পাওয়া যায়। গড় ৩ প্রকার: গাণিতিক গড়, গুণিতক গড় এবং তরঙ্গ গড়। গাণিতিক গড়কে ইংলিশে বলে অ্যারিথমেটিক মিন, গুণিতক গড়কে বলে জিওমেট্রিক মিন এবং তরঙ্গ গড়কে বলা হচ্ছে হারমোনিক মিন। আসি গাণিতিক গড়। গণিতের সূত্র ব্যবহার করে গড় পরিমাপ করাকে গাণিতিক গড় বলে। তাহলে গণিতের সূত্র ব্যবহার করে এই গড় পরিমাপ করাকে আমরা বলছি গাণিতিক গড়। এক্ষেত্রে গড় নির্ণয়ে প্রাপ্ত তথ্যকে সংখ্যা বানিয়ে গাণিতিক চিহ্ন ব্যবহার করা। সেক্ষেত্রে আমরা বলছি তাহলে গড়ের সূত্রটা হচ্ছে গড় সমান তথ্যসমূহের সমষ্টি ডিভাইডেড বাই তথ্যের সংখ্যা। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আপনারা আপনাদের ইয়েটা মিউট করে দেন। হ্যাঁ, আমার ইয়ে শোনা যাচ্ছে, কথাবার্তা শোনা যাচ্ছে। জন শ্রমিকের মজুরি যথাক্রমে ৪৫, ৪০, ৫০, ৬০, ৯০, ৮০, ৭০, ৭৫, ৬০, ৬৫ যদি হয়, তবে শ্রমিকদের গড় মজুরি কি হবে? আমরা যে সূত্রটা জানলাম যে তথ্যসমূহের সমষ্টি ডিভাইডেড বাই তথ্য সংখ্যা। তথ্যসমূহের সমষ্টি বলতে তাহলে এই যে ৪০, ৫০, ৪৫, ৪০, ৫০, ৬০, ৯০, ৮০, ৭০, ৭৫, ৬০, ৬৫ এগুলোকে যোগ করে তথ্য সংখ্যা কয়টি আছে? যেহেতু ১০ জন শ্রমিক, আমরা এখানে দেখতেও পারি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে তথ্য সংখ্যা আছে ১০ টা। এই তথ্য সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই আমাদের গড় বের হয়ে যাবে। একটা মজার ব্যাপার দেখেন যে আসলে এটা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। দেখেন যে কেন্দ্রীয় প্রবণতা এই কারণে বলা হয়েছে, তথ্যসমূহগুলোকে যদি বিশ্লেষণ করি দেখেন ৪৫, ৪০ এগুলো কম, ৫০ একটু বেশি, ৬০ বেশি, ৯০ একেবারেই বেশি, ৮০ একটু কম, ৭০ তার চেয়ে কম, ৭৫ একটু বেশি, ৬০, ৬৫। দেখেন এই মানগুলো মধ্যের দিকে, কেন্দ্রের দিকে একটু বেশি হচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, তথ্য সারি গুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কেন্দ্রের দিকে মানগুলো একটু বেশি হয় বা মানগুলো কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই কারণে একে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই সবগুলোকে যদি আমরা যোগ করি, সবগুলোকে যোগ করলে যোগফল দাঁড়ায় ৬৩৫। একে ১০ দিয়ে যদি ভাগ করি তাহলে গড় বের হচ্ছে ৬৩.৫। তাহলে গাণিতিক গড়ের সূত্রটা তথ্যসমূহের সমষ্টি ডিভাইড বাই তথ্য সংখ্যা। সমষ্টিকে যদি তথ্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা গাণিতিক গড় পেয়ে যাব। তাহলে ১০ জন শ্রমিকের গাণিতিক গড় হলো ৬৩.৫। সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় নির্ণয় করা যায়। গাণিতিক গড়টা আরেকটা পদ্ধতি আছে, সংক্ষিপ্ত পদ্ধতি। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে প্রথমে একটি আনুমানিক সংখ্যা বা আনুমানিক গড় বা তথ্য সারির মধ্যস্থানে যে সংখ্যাটি অবস্থান করে সেটাকে কল্পনায় আনতে হবে। সেটাকে প্রথমেই ধরে নিতে হবে। প্রতি তথ্য সংখ্যা থেকে উক্ত সংখ্যাটি বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে। প্রাপ্ত তথ্যগুলি যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এরপর প্রাপ্ত তথ্যের সাথে কল্পিত গড় বা আনুমানিক গড় যোগ করলে গড় পাওয়া যাবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা হলো, আসলে
উম আ গড় গড়ের মান বোঝায় এক্স বার। এক্স এর উপরে একটা টান থাকতো, হ্যাঁ? আমি এটা দিতে পারিনি। x bar is equal to a plus summation x minus a divided by a. সামেশন শব্দের অর্থটা হলো সমষ্টি। এইখানে একটা চিহ্ন দেয়া আছে দেখেন যে সামেশন শব্দটার অর্থ বোঝায় যে সমষ্টি। তাহলে x bar is equal to a plus summation x minus a divided by n. এখানে a কে বলা হচ্ছে কল্পিত গড় বা আনুমানিক গড়। তথ্যসমূহগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে বসাই, সাজাই তাহলে যেকোনো একটা সংখ্যাকে কল্পিত গড় ধরে আমাদের অঙ্কটা করতে হবে। এখানে সেই কারণে ১ম এ বলা হচ্ছে ১ম এ একটি আনুমানিক সংখ্যা বা আনুমানিক গড় বা তথ্য সারির মধ্যস্থানে যে সংখ্যাটি অবস্থান করে সেটাকে কল্পনায় আনতে হবে। সেটাকেই আগে মান তৈরি করে নিতে হবে যে সেটা a। প্রতি তথ্য সংখ্যা থেকে উক্ত সংখ্যাটি বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রতি তথ্য থেকে এই কল্পিত গড়টাকে বিয়োগ করতে হবে। করে এর পার্থক্যটা বের করে আরেকটা ঘরে লিখতে হবে। প্রাপ্ত তথ্যগুলি যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই তথ্যগুলো যেগুলো পাবো এগুলোকে মোট যোগ করে মোট করে একে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তারপরে প্রাপ্ত তথ্যের সঙ্গে কল্পিত গড় বা আনুমানিক গড় যোগ করলে গড় পাওয়া যাবে। এখন একটা উদাহরণ না দিলে আপনারা ক্লিয়ার হবেন না। আমি আবার এই স্লাইডে আসবো। হুম? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ৪০ গ্রামে ১২টি পরিবারের মাসিক খরচের তথ্য নিম্নে দেওয়া হলো। তাহলে কি, কি আছে? ১ম পরিবারে মাসিক খরচ ৳৮,২০৬, দ্বিতীয় পরিবারে ৳৭,৯১২, তৃতীয় পরিবারে ৳৮,৫০২, চতুর্থ পরিবারে ৳৮,২২০, পঞ্চম পরিবারে ৳৭,৫৩০, ষষ্ঠ পরিবারে ৳৮,১২৩। এভাবে ১২ টা পরিবারের তথ্য দেয়া আছে এবং এখান থেকে বলছে যে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে টেবিলটাকে যদি এভাবে সাজাই, একেবারে পরিবারের সংখ্যা, মাসিক খরচ, x minus a, x bar is equal to a plus summation x minus a এটা divided by n. এখানে এই যে সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি আরকি। তাহলে পরিবারের সংখ্যাগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে ১, ২, ৩, ৪ করে একদম ১২ পর্যন্ত। মাসিক খরচগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে। হুম? এখন ১ম কাজ হলো আমাদের কি বলছে যে কল্পিত গড়। দেখেন আমাদের নিয়মাবলীটার মধ্যে আবার যাই। ১ম এ একটি আনুমানিক সংখ্যা বা আনুমানিক গড় বা তথ্য সারির মধ্যস্থানে যে সংখ্যাটি অবস্থান করে সেটাকে কল্পনায় আনতে হবে। দেখেন যেকোনো একটা সংখ্যাকে আমরা এই কল্পিত গড় A ধরে নিয়েছি। আমরা এই ১ম টাকে ধরতে পারতাম, ২য় টাকে ধরতে পারতাম। যেকোনো একটাকে ধরলে আমাদের রেজাল্টের কোনো পার্থক্য, কোনো সমস্যা হবে না। একই রেজাল্ট আসবে সবগুলোর ক্ষেত্রেই। তো সাধারণত মাঝামাঝি অবস্থান করে এরকম একটা সংখ্যাকে কল্পিত গড় হিসেবে ধরে সবখানেই। হ্যাঁ? তাহলে এটাকে আমরা A ধরলাম এবং এই মাসিক খরচ বলতে মাসিক খরচ কিন্তু এর মানগুলোকে বোঝাচ্ছে X। তাহলে সেক্ষেত্রে আমি একটা বিয়োগ করে দেখিয়েছি x মাইনাস a ইজ ইকুয়াল টু কি ৮,২০৬ বিয়োগ ৮,২৫০। তাহলে x মাইনাস এর মানটা হবে কি এটা থেকে এটা বিয়োগ করলে ৪৪। ঠিক সেইভাবে দ্বিতীয়টা x হলো ৭,৯১২ এর সঙ্গে ৮,২৫০ যদি বিয়োগ করি তাহলে আসে মাইনাস ৩৩৮। তৃতীয়টা ৮,৫০২ মাইনাস ৮,২৫০ যোগ করলে প্লাস ২৫২। চতুর্থটা ৮,২২০ মাইনাস ৮,২৫০ যদি করি তাহলে আসে মাইনাস ৩০। পঞ্চমটা আসে ৭,৫৩০ মাইনাস ৮,২৫০ এর ফলাফল আসে ৭০০ মাইনাস ৭২০। কারো কোনো সমস্যা থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবেন, হ্যাঁ? বুঝতে না পারলে। ষষ্ঠটা ৮,১২৩ থেকে ৮,২৫০ যদি মাইনাস করি তাহলে মাইনাস ১২৭। ষষ্ঠটা হবে ৮,২৫০ থেকে ৮,২৫০ ই বিয়োগ করতে হবে। কারণ এই তথ্য সারির x হলো ৮,২৫০ এবং এই তথ্য সারির a হলো ৮,২৫০। মাইনাস করলে হয় 0। অষ্টমে ৭,৯৫২ থেকে ৮,২৫০ যদি বিয়োগ করি তাহলে মাইনাস ২৯৮। নবমে ৭,৫২১ থেকে ৮,২৫০ বিয়োগ করলে মাইনাস ৭২৫। দশমে ৮,৩৫৭ থেকে ৮,২৫০ বিয়োগ করলে আসে প্লাস ১০৭। ১৩তমতে আসে ৮,৮৫০ থেকে ৮,২৫০ যদি বিয়োগ করি প্লাস ৬০০। ১২তম ক্ষেত্রে ৮,২১৩ থেকে ৮,২৫০ বিয়োগ করলে আসে মাইনাস ৩৭।
তাহলে এই সবগুলোর যোগফল আসলে যোগফলে আরেকটা ঘর দেওয়া উচিত ছিল। এই সবগুলোর যোগফল যদি করি, যোগফল করলে আসে -১৩৬১। কিভাবে আসে? আসলে ১ম এ মাইনাস যে কয়টা মাইনাস আছে মাইনাস গুলো আগে যোগ করে নিয়েছি। এখান থেকে পজিটিভ গুলোকে বিয়োগ করেছি। বিয়োগ করলে দেখা যাচ্ছে যে পজিটিভের চেয়ে নেগেটিভ সংখ্যা বেশি এবং এই যে যতটুকু বেশি সেটা হলো -১৩৬১। তাহলে আমাদের সূত্রটা ছিল x a plus summation x minus a divided by n। তাহলে a হলো আমাদের তথ্য সারির এই মানটা আমরা a ধরেছি কল্পনা করেছি। তাহলে ৮২৫০ এর মানটা বসিয়ে দিলাম। এই x minus a এর মোট যোগফল হলো আমাদের -১৩৬১। আসলে এখানে যোগ বিয়োগ করে আমার নিচে আরেকটা ঘর দিয়ে দিলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হতো। এখানে মুখে বলে দিলাম, আপনারা একটু করে নিয়ে দেখবেন, হ্যাঁ? আর n হলো আমাদের তথ্য সারির সংখ্যা কয়টি? ১২ টি। তাহলে n হলো ১২। তাহলে ৮২৫০ যোগ -১৩৬১ ডিভাইডেড বাই ১২। তাহলে ৮২৫০ ঠিক রাখলাম। এটাকে ১২ দিয়ে ভাগ করলে হয় ১১৩.৪১। যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটাকে ওই প্লাস উঠিয়ে গিয়ে মাইনাস চিহ্নটা বসবে। তাহলে ৮২৫০ থেকে ১১৩.৪১ যদি বিয়োগ করি তাহলে ৮১৩৬.৫৯ হলো এটার গড়। গাণিতিক গড় হলো তাহলে ৮১৩৬। আমরা আবার একটু ব্যাক করে ওই নিয়মাবলীর মধ্যে আবার যাই। তাহলে আপনারা আবার এবার ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা। তাহলে ১ম এ একটি আনুমানিক সংখ্যা বা আনুমানিক গড় বা তথ্য সারির মধ্যস্থানে যে সংখ্যাটি অবস্থান করে সেটাকে কল্পনায় আনতে হবে। আমরা এটা A ধরেছি। প্রতি তথ্য সংখ্যা থেকে উক্ত সংখ্যাটি বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে। দেখেন আমরা তাই করেছি। প্রতি তথ্য থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে আমরা পার্থক্য নির্ণয় করেছি। তাহলে প্রতিটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এটা মানে প্রতিটা থেকেই একে বিয়োগ করে আমাদের এর পার্থক্যটা নির্ণয় করতে হবে। তারপরে আমাদের সূত্রে মানটা বসাতে হবে যে পার্থক্যের যোগফলকে যদি আমরা তথ্য সংখ্যা দ্বারা ভাগ করি এবং এর সঙ্গে যদি কল্পিত গড়টা যোগ করি তাহলে আমাদের আ গড় পেয়ে যাবো আরকি। হুম? এই প্রশ্নের সমাধানটা আমরা পেয়ে যাবো। তাহলে আরেকবার দেখি ৩ নাম্বার বলছে প্রাপ্ত তথ্যগুলি যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এরপর প্রাপ্ত তথ্যের সাথে কল্পিত গড় বা আনুমানিক গড়টা যোগ করতে হবে। অর্থাৎ তাহলে কি হবে যে ১ম এ কল্পিত গড় A ধরবো। A থেকে তারপরে প্রতিটা তথ্য থেকে x থেকে a মাইনাস করে লিখবো এবং কি করব? ও কারেন্ট চলে গেল। তারপরে আ এগুলোর যোগফল করে এর প্রাপ্ত তথ্য দিয়ে ভাগ করলে আমরা পাবো, আ n পাবো। এর সঙ্গে যদি আমরা কল্পিত গড়টা যোগ করি তাহলে উম আমাদের আ গড়, কাঙ্ক্ষিত গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করতে পারবো আমরা।